আমরা আশা নিয়ে থাকি এই রাজত্বের অবসান একদিন ঘটবে, কারণ কোনো রাজা কিংবা কোনো সাম্রাজ্য কিংবা কোনো ক্ষমতা চিরস্থায়ী নয়। আসসালামু আলাইকুম। কখনো কি ভেবে দেখেছেন কাগজের নোটকে কখন ও কিভাবে আমরা মুদ্রা হিসেবে ব্যবহার শুরু করেছিলাম? বিশ্বে এতগুলো মুদ্রা থাকতে কেন আমরা ইউএস ডলারকে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ব্যবহার করি? কি এমন কারণ ছিল গ্লোবাল কারেন্সি হিসেবে ডলারকে গ্রহণ করার? কেন একটি দেশ চাইলে ডলার ছাড়া অন্য কোনো কারেন্সির মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন সম্পূর্ণ করতে পারে না? ডলার ছাড়া অন্য কারেন্সির মাধ্যমে লেনদেন করলে কেন ওই দেশের অর্থনীতি ভেঙে পড়ে? বন্ধুরা, এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে আজকের এই ভিডিওর সাথে থাকুন এবং ডলারের অজানা তথ্য জেনে নিন। তাহলে চলুন শুরু করা যাক। মানব সভ্যতার শুরুতে মানুষ এখনকার মতো কাগজের টাকার মাধ্যমে লেনদেন করত না। তখন বিনিময় প্রথা চালু ছিল। যেমন মনে করুন, রফিকের কাছে গম আছে, তারেকের কাছে চাউল আছে। রফিক গমের বিনিময়ে চাউল নিত আর তারেক চাউলের বিনিময়ে গম নিত। সভ্যতার শুরুতে মানুষ এভাবে পণ্য বিনিময়ের মাধ্যমে তার প্রয়োজন মেটাতো। এভাবে ছোট লেনদেনের ক্ষেত্রে কোনো সমস্যা ছিল না। কিন্তু দূরবর্তী কোনো স্থানে ভ্রমণ ও বড় লেনদেনের ক্ষেত্রে সমস্যা দেখা দিল, কারণ অনেকগুলো কৃষিপণ্য একসাথে গ্রহণ করা বেশ কষ্টসাধ্য ছিল। এছাড়াও কৃষিপণ্য নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এই কারণে পরবর্তীতে কৃষিপণ্যের বিপরীতে শক্ত ধাতু যা পচে নষ্ট হবে না, যেমন স্বর্ণ, রূপা, তামা ও দস্তার মতো ধাতু ব্যবহার শুরু করলো। এই সকল ধাতুর মধ্যে স্বর্ণ ছিল সবচেয়ে মূল্যবান ধাতু। রোমান ও মধ্যযুগের সময়ে মানুষ গোল্ড স্মিথ বা স্বর্ণকারের কাছে স্বর্ণমুদ্রা জমা রাখত এবং বিনিময়ে প্রমাণপত্র হিসেবে একটা রিসিপ্ট পেত। মানুষ গোল্ড স্মিথকে নিরাপদ ভাবত এবং বিশ্বাস করত, কারণ তাদের কাছে লোহার সিন্দুক বা বোল থাকত। তখনকার সময়ে এই রিসিপ্ট ব্যবহার করে পণ্য বিনিময়ের পদ্ধতি চালু হয়। গোল্ড স্মিথরা অর্থাৎ স্বর্ণকাররা একটা চালাকি শুরু করলো। জমা করা স্বর্ণ থেকে অল্প কিছু বোল্টে রেখে স্বর্ণকাররা বাকি শূন্য মানুষের কাছে লোন দিত। এই লোন থেকে তারা আয় পেত। কিন্তু এই সিস্টেমে কিছু সমস্যা ছিল। প্রথমত, ইথিক্যাল ইস্যু, অনুমতি ছাড়া তারা এটা করত। দ্বিতীয়ত, একই স্বর্ণের মালিক দুইজন হয়ে গেল, একজন ডিপোজিটর, অন্যজন যে লোন নিল। তৃতীয়ত, মার্কেটে স্বর্ণের সাপ্লাই বাড়ার কারণে ইনফ্লেশন বেড়ে গেল। একসময় গোল্ড স্মিথ বা স্বর্ণকারের এই চালাকি মানুষ বুঝে গেল এবং মানুষ তাদের স্বর্ণ ফেরত চাইল। কিন্তু স্বর্ণকাররা স্বর্ণ দিতে পারল না, কারণ একজনের স্বর্ণ আরেকজনকে অলরেডি তারা লোন দিয়ে রেখেছে। তাই পুরো সিস্টেম কোলাপস করলো। কিন্তু রিসিপ্ট ব্যবহারের ব্যাপারটা মানুষের ভালো লেগেছিল, তাই কিছু নিয়ম কানুন তৈরি করে তারা এই সিস্টেমটি আবার চালু করলো। এই প্রচলনটি জনপ্রিয় হতে হতে 1816 সালে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে গোল্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট পাস করে। অর্থাৎ তখন থেকে পাউন্ড স্টার্লিং স্বর্ণের বিপরীতে নির্ধারিত মূল্যের বিনিময়যোগ্য শুরু হয়। তখনকার সময়ে 1 পাউন্ড স্টার্লিং এর বিপরীতে 7.3 গ্রাম স্বর্ণ পাওয়া যেত। আস্তে আস্তে এই পদ্ধতি সারা বিশ্বে জনপ্রিয় হতে শুরু করলো এবং আন্তর্জাতিক বাণিজ্যের এই পদ্ধতি শুরু হয়ে গেল। যেমন মনে করুন, বাংলাদেশ চায়না থেকে টাকার বিনিময়ে কিছু মোবাইল আমদানি করবে, অথবা ইয়েনের বিনিময়ে চায়নাতে কিছু চাউল রপ্তানি করলো। এই পদ্ধতিতে আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেনে কোনো সমস্যা ছিল না, কারণ তখন টাকা বা ইয়েনের বিনিময়ে স্বর্ণ পাওয়া যেত। তখন এভাবে আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন সম্পন্ন হতো। দেশে কিংবা আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য লেনদেন মূলত স্বর্ণের বিনিময়ে সম্পন্ন হচ্ছিল। কাগজের নোট ছিল স্বর্ণের বিপরীতে রিফ্লেকশন মাত্র। কাগজের মুদ্রা ছাপানোর কিছু নিয়ম ছিল।
একটি দেশে যে পরিমাণ স্বর্ণের মজুদ থাকবে সে দেশ সেই পরিমাণ কাগজের নোট ছাপাতে পারবে। এই পদ্ধতিকে গোল্ড স্ট্যান্ডার্ড সিস্টেম বলা হতো। 19 শতকের শুরুর দিকে ব্রিটিশরা সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করত, যার ফলে ব্রিটিশদের কাছে সবচেয়ে বেশি স্বর্ণের মজুদ ছিল এবং পাউন্ড স্টার্লিং ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুদ্রা, অর্থাৎ আন্তর্জাতিক কারেন্সি। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের সাম্রাজ্য অর্থনীতির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, কারণ মিত্রশক্তির সামরিক সরঞ্জাম ও রসদ পর্যাপ্ত যোগান অব্যাহত রাখতে ব্রিটিশরা আমেরিকার কাছ থেকে সামরিক সরঞ্জাম ও রসদ কিনতে হতো। আর অন্যদিকে আমেরিকার অর্থনীতি ফুলে ফেঁপে বড় হচ্ছিল, কারণ আমেরিকা বিশ্বযুদ্ধের সকল পক্ষের কাছে তাদের পণ্য বিক্রি ধারাবাহিক রেখেছিল। যদিও 1917 সালে আমেরিকা নিজেদেরকে যুদ্ধে জড়ায়, তারপরেও তাদের পণ্য বিক্রি অব্যাহত থাকার কারণে আমেরিকার কাছে প্রচুর স্বর্ণ রিজার্ভ হতে থাকে এবং ইউএস ডলার আরও শক্তিশালী হয়ে ওঠে। যুদ্ধ পরবর্তী সময়ে আমেরিকা যখন দেখল তাদের নিকট প্রচুর স্বর্ণ রিজার্ভ মজুদ রয়েছে, তারা তখন সেন্ট্রাল ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম চালু করে। এরপর 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। প্রথম বিশ্বযুদ্ধের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা যুদ্ধের শেষ সময়ে এসে যুদ্ধে প্রবেশ করে। প্রথম বিশ্বযুদ্ধের মতো একইভাবে তারা যুদ্ধের প্রথম কয়েক বছর অক্ষশক্তি ও মিত্রশক্তির কাছে যুদ্ধ সরঞ্জাম ও খাদ্যপণ্য বিক্রি করে অর্থনৈতিকভাবে আরও সফল ও সমৃদ্ধশালী হয়ে উঠল, যার ফলে বিশ্বের 70% স্বর্ণের মজুদ তাদের হাতে এসে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা হয়ে গেল সুপার পাওয়ার। ব্রিটিশরা তাদের বেশিরভাগ দেশের কর্তৃত্ব হারালো। 1946 সালে আমেরিকা তার মিত্রদেরকে নিয়ে ব্রেটন উড সিস্টেম চালু করলো। ইউএসএ হয়ে উঠল মনিটরি সিস্টেমের সুপার পাওয়ার। ইউএসডি তথা আমেরিকান ডলার হয়ে গেল আন্তর্জাতিক প্রধান কারেন্সি। ভ্যালু নির্ধারণ করা হলো $35 সমান 1 আউন্স গোল্ড, অর্থাৎ সব কারেন্সি এই প্রাইজের সাথে লিঙ্কড থাকবে। গোল্ডের পরিবর্তে ইউএসডি ব্যবহৃত হবে। অন্য সব কারেন্সির মাধ্যমে ইউএসডি কিনা যাবে, কিন্তু শুধুমাত্র ইউএসডিকে স্বর্ণে কনভার্ট করা যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অর্থনৈতিক অবস্থা শোচনীয় অবস্থায় গিয়ে দাঁড়ায়। শুধুমাত্র আমেরিকার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। আমেরিকার অর্থনৈতিক অবস্থা আরও সমৃদ্ধ হলো, কারণ যুদ্ধের প্রভাব তাদের মধ্যে খুব বেশি পড়ে নাই। তখন আমেরিকা ও তার মিত্ররা ওয়ার্ল্ড ব্যাংক ও আইএমএফ প্রতিষ্ঠা করে। এই দুটি প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল যুদ্ধবিধ্বস্ত দেশগুলোকে ঋণ দেওয়া, যাতে করে যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলো ঋণ নিয়ে আবার পুনর্গঠিত হতে পারে। কিন্তু এখানে একটি শর্ত দেওয়া হলো, ঋণ নিতে হবে ইউএস ডলারের মাধ্যমে এবং পরিশোধ করতে হবে ইউএস ডলারের মাধ্যমে। আমেরিকা তখন যুদ্ধবিধ্বস্ত ইউরোপের বিভিন্ন দেশে প্রচুর ঋণ দিতে থাকলো। কিন্তু মজার ব্যাপার হলো, পুনর্গঠনের জন্য যে সকল রিসোর্স প্রয়োজন সবকিছুর সাপ্লায়ার আবার এই আমেরিকায় দিচ্ছিল। এর ফলে ইউএসএ থেকে যারা ঋণ ও পুনর্গঠনের জন্য যারা রিসোর্স নিল, তারা বুঝে না বুঝে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইউএস ডলারকে আরও শক্তিশালী অবস্থায় পৌঁছে দিল। বন্ধুরা, কি মনে হচ্ছে ডলারের গল্প এখানে শেষ? মোটেও নয়, এই তো যাত্রা শুরু। 1971 সালের 15 আগস্ট মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এক গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি ইউএস ডলারকে স্বর্ণের রূপান্তরযোগ্যতা বন্ধ করে দেন। এর মানে হলো ডলার আর স্বর্ণ সমর্থিত থাকবে না। ডলারের মূল্য নির্ধারণ হবে সরকারের ঘোষণা এবং বাজারের চাহিদা ও যোগানের উপর ভিত্তি করে। অর্থাৎ সরকার ইচ্ছামতো ডলার ছাপাতে পারে, কারণ এর পেছনে আর স্বর্ণ মজুদ নেই। এভাবে শুরু হলো আধুনিক ফিয়াট মানি সিস্টেম, যেখানে ফিয়াট অর্থ হচ্ছে সরকারের আদেশ বা ঘোষণা, যা দ্বারা মান নির্ধারিত হবে। এই ঘটনাকে ঐতিহাসিক নিক্সন শক বলা হয়। সমসাময়িক সময়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রচুর পেট্রোলিয়াম খনির সন্ধান পাওয়া যায়।
কিন্তু নির্মম হলেও সত্য, আরব দেশগুলোতে খনি অনুসন্ধান ও খনি থেকে পেট্রোলিয়াম উত্তোলন ও বাজারজাত করার মতো প্রয়োজনীয় জ্ঞান, প্রযুক্তি ও ইনস্ট্রুমেন্ট কিছুই ছিল না। আর এই সুযোগটাকে ইউএসএ জ্যাকপটের মতো কাজে লাগালো। 1973 সালে আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান সৌদির বাদশাহ আব্দুল আজিজকে প্রস্তাব দেন, আমেরিকা সৌদি আরবকে তেল উত্তোলনের জন্য সকল সহযোগিতা করবে, পাশাপাশি সৌদি রাজ পরিবার ও সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করবে। বিনিময়ে সৌদি আরবকে তেল বিক্রি করতে হবে একমাত্র ডলারে। সৌদি আরব দেখলো বেশ ভালো প্রস্তাব, তাই তারা কোনো সংকোচ না করে এই চুক্তিতে আবদ্ধ হয়, যেটা ঐতিহাসিক পেট্রোডলার চুক্তি নামে পরিচিত। আরবের তেল সমৃদ্ধ অন্যান্য দেশগুলোর অবস্থা ছিল একই রকম, যার কারণে 1975 সালের মধ্যে সকল দেশ এই চুক্তিতে অন্তর্ভুক্ত হয়ে যায়। ফলে ইউএস ডলার বিশ্ব অর্থনীতির একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়। বন্ধুরা, ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে বিদায় আজকে পেট্রোডলার কিভাবে বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করে এই ব্যাপারে লম্বা আলোচনা করব না। আপনারা চাইলে পেট্রোডলার নিয়ে একটি এক্সক্লুসিভ ভিডিও বানাবো। যাই হোক, সভ্যতার বিকাশে ও মানুষের প্রয়োজনে প্রায় প্রত্যেকটা দেশকে প্রচুর তেল আমদানি করতে হয়। এই তেলের মূল্য পরিশোধ ডলার ছাড়া অন্য কোনো কারেন্সির মাধ্যমে সম্ভব নয়, যার ফলে ডলার দিন দিন আরো শক্তিশালী হচ্ছে এবং একক রাজত্ব কায়েম করছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমাদের মতো দেশগুলো যারা তেল রপ্তানি করি না, তারা কেন ডলারে লেনদেন করতে বাধ্য হচ্ছে? চলুন একটি উদাহরণ দেয়া যাক। মনে করুন বাংলাদেশ ভারত থেকে পেঁয়াজ আমদানি করবে। আমরা পেঁয়াজের মূল্য টাকায় পরিশোধ করতে চাচ্ছি, কিন্তু ভারত কোনোভাবে টাকা গ্রহণ করবে না, কারণ ভারত এই টাকা দিয়ে ইউরোপের কোনো পণ্য অথবা মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানি করতে পারবে না, কারণ মধ্যপ্রাচ্য বাংলাদেশের টাকার প্রচলন নেই। তাদের রিজার্ভ জমা আছে ডলারে, তাই তারা কোনোভাবে অন্য কোনো কারেন্সির মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন সম্পন্ন করতে পারে না। আর এই জন্য আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ডলারের রাজত্ব মেনে নিতে বাধ্য হচ্ছি। 1946 সালে ডলারের উত্থানের পরে থেকে এখন পর্যন্ত যারা ইউএস ডলারের দিকে আঙ্গুল তুলবে, আমেরিকা কোনো না কোনোভাবে তাদেরকে শায়েস্তা করেই ছাড়বে। যেমন ইরাকে সাদ্দাম হোসেন ইউরোর মাধ্যমে তেল বিক্রি করার কারণে 2001 সালে অবৈধ অস্ত্রর অজুহাত দিয়ে ইরাককে ধ্বংস করে দিয়েছে। লিবিয়ার গাদ্দাফিকে কৌশলে ক্ষমতাচ্যুত করা হয়েছে। ইরানকে পারমাণবিক বোমার অজুহাতে স্যাংশন দিয়ে রেখেছে। এছাড়া রাশিয়ার মতো পরাশক্তিধর দেশকে ইউক্রেন যুদ্ধের অজুহাতে বিভিন্নভাবে কোণঠাসা করে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও রাশিয়া, চীন, ভারত, ব্রাজিলের মতো দেশগুলো ব্রিক্স জোট করে ডলারের বিকল্প আরও একটি আন্তর্জাতিক কারেন্সি প্রতিষ্ঠা করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে যদিও আগামী 2 দশকের মধ্যে এমনটা হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, তারপরেও আমরা আশা নিয়ে থাকি এই রাজত্বের অবসান একদিন ঘটবে, কারণ কোনো রাজা কিংবা কোনো সাম্রাজ্য কিংবা কোনো ক্ষমতা চিরস্থায়ী নয়। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ও আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।